ভারতের পেহেলগাম হামলার প্রতিশোধ এবং ভারতে হামলার পরিকল্পনা ও তা বাস্তবায়নে সংশ্লিষ্ট জইশ মোহাম্মদ এবং লস্কর-ই তৈয়বা নেতাদের নির্মূল করার জন্য পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। অপারেশন সিঁদুর নামে এই অভিযানে পাকিস্তানে ৮ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছে। এদিকে পাকিস্তানি সেনাবাহিনীর পাল্টা হামলায় ভারতে নিহত হয়েছে ৩ জন। ৩টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে এবং একটি ব্রিগেড সদর দপ্তর ও চেকপোস্ট গুড়িয়ে দেওয়া হয়েছে। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। গত ২২ এপ্রিল পাকিস্তানের পেহেলগামে ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন পর্যটক। হামলার পর দিল্লি সোজাসুজি অভিযোগ তোলে ইসলামাবাদের দিকে। দুদেশ থেকে নেওয়া হয় বেশ কিছু কূটনৈতিক পদক্ষেপ। উত্তপ্ত পরিস্থিতি থামাতে মধ্যস্থতার প্রস্তাব দেয় ইরান ও রাশিয়া। তবে সবকিছু উপেক্ষা করে জম্মু কাশ্মীরে হামলার ২ সপ্তাহ পর পাকিস্তানে হামলা চালালো ভারত, যার নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর। পাকিস্তান জানিয়েছে মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদগে, বাগ ও মুজফ্ফরবাদে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে ২ শিশুসহ ৮ জন নিহত হবার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ৩৫ জন। নিয়ন্ত্রণ রেখা বরাবর এখনও ভারী কামান হামলা চলছে। অপরদিকে জরুরি অবস্থা জারি করা হয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। এদিকে পাকিস্তান সেনাবাহিনীও পাল্টা হামলা চালায়। এতে ভারতের জম্মু ও কাশ্মীরে ৩ জন নিহত হয়। পাকিস্তান নিয়ন্ত্রিত ভূখণ্ডে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে ৫টি ভারতীয় বিমান, একটি ড্রোন এবং একটি ব্রিগেড সদর দপ্তর গুড়িয়ে দিয়েছে পাকিস্তানি বাহিনী। দেশটির এক সামরিক মুখপাত্র নিশ্চিত করেছেন যে ধ্বংসপ্রাপ্ত ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলোর মধ্যে রয়েছে ৩টি রাফাল, ৩টি সু-৩০ KMI এবং একটি MiG-29 ফালক্রাম। বার্নালা সেক্টরে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনকারী একটি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী। গোয়েন্দা অভিযানে থাকা ড্রোনটি পাকিস্তানি বাহিনী আটক করে ধ্বংস করে দেয়। এমন পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। দুদেশকেই সংযমী হবার আহ্বান জানিয়েছেন মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এবারে অন্যান্য প্রসঙ্গ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই চলছে আলোচনা সমালোচনা। ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযোগ উঠেছে তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশও করা হচ্ছে না, হয়রানি। তবে সাংবাদিক প্রবেশে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি দাবি করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সাভার থেকে আসাদুজ্জামান খায়রুলের রিপোর্টে জানাচ্ছেন ইলিয়াস কমল। জাকসু নির্বাচন যত এগিয়ে আসছে ততই এই নিয়ে বাড়ছে আলোচনা সমালোচনা। সম্প্রতি এক প্রেস বিজ্ঞপ্তিতে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। এরপর থেকে বিশ্ববিদ্যালয়ে বহিরাগত সহ সাবেক শিক্ষার্থীদেরও প্রবেশ করতে দেওয়া হয়নি। এমনকি কর্তৃপক্ষের অজুহাত দিয়ে প্রবেশে বাধা দেওয়া হয় সাংবাদিকদেরও। এ নিয়ে দিনভর ক্যাম্পাসে চলছে আলোচনা সমালোচনা। শিক্ষার্থীরা বলছেন নিরাপত্তার বিষয়টি একটি নির্দিষ্ট নিয়মে হওয়া উচিত এবং শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করেন তারা। সার্বিক যে অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন, আশপাশে হচ্ছে আর কি এখানে প্রশাসন হচ্ছে খুবই কঠোর এখন। তার উপরে হচ্ছে আমাদের যেহেতু আগামী 31 তারিখে হচ্ছে এখানে জাকসু নির্বাচন হবে, তো তাকে কেন্দ্র করে এখন আমাদের প্রায় সমস্ত কর্মসূচি এখানে পালিত হচ্ছে। আমার কাছে মনে হয় যে জাহাঙ্গীরনগর এমন একটা জায়গা যে আশেপাশে এলাকার মধ্যে মানুষজন আসবে, প্রপারলি বন্ধ করা কখনো পসিবল না। তা আমি মনে করি যে অ্যাকচুয়ালি একটা ব্যালেন্সড একটা নির্দিষ্ট নিয়ম সবসময় এটা রাখা, তো নিয়মটা করার ক্ষেত্রে যেন ওরা টাইম নেই, অনেক ভেবেচিন্তে যেন একটা নিয়ম করা হয়। ছাত্র সংসদ নির্বাচনকে ঢাল করে নিরাপত্তার অজুহাতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে এভাবে নিষেধাজ্ঞার সমালোচনা করেন ক্যাম্পাসের বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ। নির্বাচন নিয়ে জানান শঙ্কার কথাও। আমরা এটা নিয়ে শঙ্কিত, কারণ এই 3 মাস সময়ের মধ্যে কিন্তু দেশের পরিস্থিতিও চেঞ্জ হয়ে যেতে পারে। তো জাকসুর পুরো আয়োজনের ব্যাপারটা আসলে কি হবে এবং এই এত সময় নেওয়ার মানে কি, সেইগুলো আসলে স্পষ্ট না আমাদের কাছে। বহিরাগত শব্দটা আসলে পাবলিক স্ফিয়ারে বা পাবলিক স্পেসে ব্যবহার করা কতটুকু যৌক্তিক, এটা জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট মনে করে যে এই শব্দের ব্যবহার দ্বারা পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে জনসাধারণের প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে দায়বোধের জায়গা সেটিকে অস্বীকার করা হয়। নিরাপত্তায় সাবেক ছাত্রলীগ নেতারা দায়িত্বে থাকায় এই সমন্বয়হীনতার তৈরি হয়েছে বলে অভিযোগ করেছে ছাত্রদল। আওয়ামী লীগের ফ্যাসিস্টরা যে এখনো নিরাপত্তা বিভাগে আছে, তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সেভাবে সহযোগিতা করছে না। এ বিষয়ে মুঠোফোনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে জানতে চাইলে এই ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে দাবি করেন। সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়ে ভুল বোঝাবুঝির কথা স্বীকার করেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা। যদি সাংবাদিকরা আসে, আমি বলেছি যে যার কাছে যাবে, যার ইন্টারভিউ নিবে, তার সাথে কথা বলে আমরা ঢুকাবো। আমাদের সাংবাদিকদের উপর স্পেসিফিক কোনো নির্দেশনা নাই। না, আপনাদের হয়রানি না, এটা আসলে এটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আপনাদের সাথে আমার।
ইলিয়াস কমল, মাই টিভি। ঢাকা মাও এক্সপ্রেসওয়েতে চালকের দক্ষতায় রামদাহাতে ডাকাতের হাত থেকে রক্ষা পেল একটি ব্যক্তিগত গাড়ির আরোহীরা। মঙ্গলবার রাত 2টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগরে ওমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার সময় গাড়ির ড্যাশবোর্ড ক্যামেরায় পুরো ঘটনাটি রেকর্ড হয়। ভিডিওতে মঙ্গলবার বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক প্রচার পায়। ভিডিওতে দেখা যায় এক্সপ্রেসওয়েতে রাস্তা বন্ধ করে ওৎ পেতে থাকা ডাকাতরা একটি গাড়ি আসতেই বড় রামদা দিয়ে হামলায় আসে। গাড়ি চালক ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে না গিয়ে দ্রুত গাড়িটি ব্যাক করতে সমর্থন হয়। ঘটনার ব্যাপারে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাকিল আহমেদ জানান, ঘটনার পরপরই টহল পুলিশ ওই এলাকা পরিদর্শন করেছে। ভিডিও দেখে ডাকাতদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার প্রবেশদ্বার খ্যাত ঢাকা আরিচা মহাসড়ক। আরিচা ও পাটুরিয়ার 2 ঘাট থাকায় এই মহাসড়কে কয়েকটি কোম্পানির গণপরিবহন চলাচল করে। অভিযোগ উঠেছে ঘাটে গণপরিবহন থেকে নেওয়া হচ্ছে চাঁদা। পরিবহন সংশ্লিষ্টরা বলছে একদিকে যাত্রী কম, অন্যদিকে পথে পথে দিতে হচ্ছে চাঁদা। প্রতিনিধি লিটন আহমেদের তথ্যচিত্রে আবু সাইদ রিপোর্ট। দেশের সবথেকে বড় দুটি নৌরোড আরিচা ও কাজিরহাট ও পাটুরিয়া দৌলতদিয়া। তবে 2001 সালে আরিচা থেকে পাটুরিয়া ফেরিঘাটটি স্থানান্তর করা হয়। এরপর থেকে এই মহাসড়কে চলে চাঁদাবাজির হিড়িক। তবে অভিযোগ রয়েছে মানিকগঞ্জ জেলা বাস, মিনিবাস, মাইক্রো টেম্পোনার্স গ্রুপের মালিক সমিতির নাম করে নেওয়া হচ্ছে এসব চাঁদা। বিভিন্নভাবে বিভিন্ন ধরনের ব্ল্যাকমেল করে এরা দেখা গেছে গাড়ির থেকে প্রায় দেখা গেছে 1600-1700 টাকা পর্যন্ত দেখা গেছে এরা নিতেছে। কোনো জায়গায় 100, কোনো জায়গায় 200 বেশি। মানিকগঞ্জ 100 টাকা, পাটুরিয়া ঘাট 100 টাকা, তারপর আপনার এই সোবান বা কই জায়গা টাকা রাখে। পাটুরিয়া থেকে ঢাকা মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবি সাধারণ যাত্রী ও শ্রমিকদের। নীলাচলে যে মালিক আছে সে এই বিষয়টা একটু নজর দিছে, ওই কুচক্রটা চলে গেছে। এটা যদি না নিতাম আমরা পরিবহন মালিক শ্রমিকরা একটু ভালো থাকতাম। তাদের বেতনের জন্য একটা টাকা রাখা হয়, কিন্তু আমি শুনতে পারছি যে ইদানিং নাকি একটু বেশি টাকা নেওয়া হচ্ছে। 100 টাকা যে প্রকাশ্যে তারা নিচ্ছে, এটা তারা অভিযোগ আছে, অতি সাবধানে সবাই জানে। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ পাওয়া গেছে, এটা আমি আমার সেকেন্ড অফিসারকে গতকাল পাঠাইছিলাম। এই বিষয়ে আমরা খতিয়ে দেখছি। অতিরিক্ত ডিপুর ভাড়া টাকা আদায় করতেছে না চাঁদা হিসেবে নিচ্ছে, এই বিষয়টা আমরা ভালোভাবে খতিয়ে দেখতেছি। আর উপজেলা নির্বাহী অফিসার বলেন, সকল অভিযোগ তদন্ত করে পুলিশের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। যে অভিযোগটা আসছে এটির বিষয়ে আমরা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলে কিভাবে এটি রোধ করা যায় সেটি আমরা চেষ্টা করব। আবু সাইদ, মাই টিভি নিউজ ডেস্ক। এবার আমাদের কৃষি। আবহাওয়া অনুকূলে থাকায় সারা দেশে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। সেখানে সেচের পানি সঠিক সময়ে সরবরাহ না হওয়ায় বাম্পার ফলন থেকে বঞ্চিত হয়েছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার কৃষকেরা। সঠিক সময়ে সেচের পানি পেলে বিঘা প্রতি 8-10 মণ ধান বেশি ফলন পেত বলে দাবি কৃষকের। তবে আগামী বোরো মৌসুমে সঠিক সময়ে সেচের পানি দেওয়ার কথা জানান তারা। প্রতিনিধি মকবুল হোসেনের রিপোর্টে জানাচ্ছেন শামস তাবিজ উচ্ছ্বাস। এবছর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় 5200 হেক্টর জমিতে বোরোর আবাদ করা হয়। এর মধ্যে 2500 হেক্টর জমি নারায়ণগঞ্জ নরসিংদী অগ্রণী সেচ প্রকল্পের আওতায়। তবে অগ্রণী সেচ প্রকল্পের আওতাহীন জমিতে ফলন ভালো হলেও ফলন হয়নি সেচ প্রকল্পের আওতাধীন কৃষি জমিতে। কৃষকদের দাবি, সেচের পানি সঠিক সময়ে না পেয়ে ক্ষতির সম্মুখীন হয়েছেন তারা। অন্যদিকে কীটনাশকের উচ্চ মূল্য, আবার ধান কাটার শ্রমিকদের বাড়তি মজুরি দিতে গিয়ে কৃষি আবাদে অনীহা তাদের। পানিটা পরে পাইছি 1 মাস পরে, 1.5 মাস আর কি হইব ফলন। পানিটা যদি আমরা আরেকটু আগে পাইতাম, 15 দিন 10 দিন, পানিটাও একটু দেরি করে দেয়, এর লাগা সমস্যা হয়ে যায়। সারের দর অনেক বেশি, আমরা তো পুষে না এই গৃহস্থী করি। তবে উপজেলার কিছু কিছু জায়গায় ফলন ভালো হওয়ায় খুশি কৃষকেরা। বলছেন, আগামী মৌসুমে সেচের পানি সঠিক সময়ে পেলে বোরো আবাদে লাভবান হবেন তারা। দেরিতে পানি ছাড়াতে ফসলও কম হয়। ফসল ভালো হলে এটা সরকারের ভালো, পাবলিকের জন্য ভালো। খুব ভালো ফসল। পানি উন্নয়ন বোর্ডের কারণে কিছুটা ফলন কম হয়েছে বলছে কৃষি বিভাগ। আর আগামীতে কৃষকদের এমন সমস্যা হবে না বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। পানি উন্নয়ন বোর্ডের ড্রেনেজ সমস্যার কারণে এবং তারা পাম্প চালু করে নাই, তো আমরা যদি সঠিক সময় পেতাম তাহলে আমাদের ফলন আরো ভালো হতো। ভবিষ্যতে এটি আর হবে না, কারণ আমরা আগে থেকে আগাম চিঠি দিয়ে লাগবো
রাখবো। পানি উন্নয়ন বোর্ড সহ অন্যান্য যারা দপ্তর সংশ্লিষ্ট রয়েছে তাদেরকে আমরা চিঠি দিয়ে রাখবো। উপজেলার 7টি ইউনিয়ন ও 2টি পৌরসভায় এখন ধান কাটা ও মারায় ব্যস্ত সময় পার করছেন কৃষক শ্রমিকরা। এবার হেক্টর প্রতি গড়ে 6 মেট্রিক টন ফলন হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবারে গ্রাম বাংলার খবর। ঢাকার কেরানীগঞ্জে যাত্রীবাহী বাসে ডাকাতির চেষ্টাকালে 5 জন ডাকাতকে গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় রহিতপুর বোর্ডিং মার্কেট এলাকায় স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়। পুলিশে জানায় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত সাদা হাইস মাইক্রোবাস, পুলিশের হাত করা ডিবি পুলিশের জ্যাকেট, শটগান সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান ডিবি পুলিশের পরিচয়ে নবকলি পরিবহনের একটি বাস থামিয়ে স্বর্ণ ব্যবসায়ীদের ওপর হামলা চালায় ডাকাতরা। বিষয়টি আজ করতে পেরে স্থানীয়রা রাস্তায় ব্যারিকেড দিয়ে ডাকাতদের আটক। কেরানীগঞ্জ মডেল থানার ওসি মনিরুল হক ডাবলু জানান আটক ডাকাতদের থানায় রাখা হয়েছে, মামলা প্রক্রিয়াধীন। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এলপি গ্যাস এবং স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানিতে অভিযান চালিয়েছে দুদক। গতকাল দুপুরে দুদকের সহকারী পরিচালক সাইদ আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানগুলোর বেশ কিছু অনিয়ম দুর্নীতি ধরা পড়ে, যাতে গ্যাস সরবরাহের ক্ষেত্রে চুক্তির সময় শেষ হয়ে যাওয়ার পরও বিভিন্ন ডিলারদের গ্যাস সরবরাহর মতো তথ্য প্রমাণ উঠে আসে। 3000-এরও ওপর ডিলার থাকলে তাদের অনেকের চুক্তির মেয়াদ 2020-এ শেষ হয়ে যাওয়ার পরও তাদেরকে গ্যাস সরবরাহ করছে স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল। তবে এসব বিষয়ে নতুন নিয়োগ পাওয়া সিইও তদন্ত করছেন বলে জানান দুদক কর্মকর্তাদের। প্লাস্টিকের কণা, মাছ সহ অজস্র সামুদ্রিক প্রাণীর পেটে ঢুকে মানবদেহের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে এমন তথ্য উঠে এসেছে সাম্প্রতিক গবেষণায়। চট্টগ্রামে অনুষ্ঠিত সেমিনারে বক্তারা এসব কথা জানান। হোটেল রেডিসনের হলরুমের সম্প্রদায় ভিত্তিক প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ, চক্রাকার অর্থনীতি এবং পরিবেশ বান্ধব পণ্যের বাংলাদেশ প্রেক্ষাপট শীর্ষক সেমিনারটি বিশ্ব ব্যাংকের সহযোগিতায় আয়োজন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউট। প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য নজরুল কাদিরের সভাপতিত্বে সেমিনারে বক্তারা জানান প্রয়োজন কিংবা অপ্রয়োজনে প্রতিনিয়ত মাত্রাতিরিক্ত প্লাস্টিক ব্যবহার করা হচ্ছে এবং তা আবারও ফেলা হচ্ছে যত্রতত্র। সাভারে মেট্রো রেলের জন্য নির্ধারিত স্থানে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুর থেকে বিকেল পর্যন্ত হেনায়তপুরের জাদুরচর এলাকায় মেট্রো রেল ডিপোতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম। নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম বলেন, জাদুরচর এলাকায় সরকার মেট্রো রেল ডিপোতে শত শত বিঘা জমি অধিগ্রহণ করেন। পরে কয়েকটি পরিবহনের জায়গা অধিগ্রহণ করা হলেও ওই জমিতে থাকা বসত বাড়ি মালিকরা জমি থেকে বাড়ি সরিয়ে নেননি। একাধিকবার তাদেরকে নোটিশ প্রদান করা হলেও তারা সেখানে বসবাস করে আসছিল। পরে সেখানে আজ উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধ বাসাবাড়ি ভেকো দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সরকারের মেট্রো রেলের অধিগ্রহণকৃত যে অংশটুকু ছিল ওই অংশটুকু ডিমার্কেট করে অংশটুকুতে যে অবৈধ স্থাপনাগুলো ছিল ওগুলো আমরা আমাদের জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং আমাদের যে মেট্রো রেলের যারা আছেন সবাই মিলে আমরা একসাথে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করি। রংপুরের সাংবাদিকদের নামে হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার সহ মাইটিভি রংপুর জেলা প্রতিনিধি মাহমুদুল হাসানকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকিদারদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবিতে ডিআইজির কাছে স্মারকলিপি দিয়েছে রংপুর রিপোর্টার্স ক্লাব। মঙ্গলবার সন্ধ্যায় রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলামের হাতে স্মারকলিপি তুলে দেন রংপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল আজিজ চৌধুরী সাইদ ও সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের নেতৃত্বে কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ। এ সময় অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শরীফ উদ্দিন উপস্থিত ছিলেন। আপনাদের স্মারকলিপির যে বিষয়বস্তু যেটা আছে এটা নিয়ে আমরা কাজ করব এবং সাংবাদিকরা যাতে যে কোনো ধরনের মিথ্যা মামলা বা যে কোনো ধরনের হয়রানি বা নিপীড়ন থেকে রক্ষা পেতে পারেন এটা আইনানুগভাবে আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ। যশোরের চৌগাছার সুকপুকুরিয়া ইউনিয়নে মাকাপুরে আসামি ধরতে গিয়ে ওসি সহ পুলিশের 7 সদস্য হামলার শিকার হয়েছেন। তাদের মধ্যে একজনের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন জানান, গতকাল সন্ধ্যায় নিয়মিত মামলার আসামি ধরতে এসআই মেহেদি হাসান মারুফ ও
এসআই উত্তম ফোর্স নিয়ে মাকাপুর গ্রামে যান। তারা সিয়াম নামে এক আসামিকে গ্রেপ্তার করেন। এ সময় স্থানীয় কিছু দুষ্কৃতকারী পুলিশের কাজে বাধা দেয় এবং আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে তিনি অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেলে এরপর আসামিকে নিয়ে ফেরার পথে দুষ্কৃতকারীরা ফের পুলিশ সদস্যদের ওপর হামলা করে। তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দান ও পুলিশ সদস্যদের ওপর হামলার জন্য হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। কুড়িগ্রাম পৌরসভার পানির বিল পূর্ণ নির্ধারণ বিষয়ে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভা হয়েছে। মঙ্গলবার বিকালে কুড়িগ্রাম পৌরসভার আয়োজনে পৌরসভা হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হোসেন মোহাম্মদ হাই জকি। বৈঠকে জানানো হয় 2016 সালে যখন বিদ্যুতের বিল ইউনিট ছিল 4 টাকা তখন পানির বিল নির্ধারণ করা হয়েছে, এরপর আর বৃদ্ধি করা হয়নি। গাইবান্ধার গোবিন্দগঞ্জের সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুত করার অভিযোগে অভিযান চালিয়ে 119 বস্তা চাল জব্দ করে ও একজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকেলে উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা বাজারে অবস্থিত একটি গুদাম থেকে এসব চাল উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে কামারদহ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শাহাবুল ইসলাম সাবু সরকারি চাল সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তার গুদামে মজুত করে রাখে। গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক আবু ইকবাল পাশা জানান, জব্দকৃত চালের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। জামালপুরের জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আনিসুজ্জামানের প্রতি অনাস্থা জানিয়েছে অন্যান্য সরকারি আইন কর্মকর্তারা। গতকাল বিকেলে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে জেলা ও দায়রা জজ আদালত এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইন কর্মকর্তারা এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে জিপি অ্যাডভোকেট তৌফিক ইসলাম বাদশাহ লিখিত বক্তব্য উপস্থাপন করেন। এছাড়াও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম নবী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বাবু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলাম দিদার সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। টাঙ্গাইলের মির্জাপুরে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের দক্ষতা অর্জনে মাসব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের আয়োজনে ও উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ মিলনায়তনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কোর্সের উদ্বোধন করেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট মহাপরিচালক আব্দুল কাইয়ুম। সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগ টাঙ্গাইলের উপপরিচালক শিহাব রায়হান। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক মোহাম্মদ আবু নাসের বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ABM আরিফুল ইসলাম ও মির্জাপুর থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশিদুল ইসলাম। দিনাজপুরের পার্বতীপুরে চলমান SSC ও সমমান পরীক্ষা পার্বতীপুর টেকনিক্যাল অ্যান্ড এগ্রিকালচার কলেজ নকল করার অপরাধে শেখ রমজান নামে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার পরীক্ষা চলাকালে বেলা 12:30টার দিকে কেন্দ্রের 101 নম্বর কক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সফটওয়্যার চ্যাট GPT ব্যবহার করে উত্তরপত্রে লেখার সময়ে তাকে হাতে নাতে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে জব্দ করা স্মার্টফোনে থাকা ওই সফটওয়্যারের সাথে প্রশ্নপত্রের মিল পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্র সচিব ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ সাইম। চট্টগ্রাম হাটহাজারীতে ব্রাইট ফিউচার স্কুল অ্যান্ড কলেজের 9ম শ্রেণীর ছাত্র কোরআনে হাফেজ মোহাম্মদ আহসান হাবিবের ওপর প্রতিবেশীদের নৃশংস হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে আহসান হাবিবের পরিবারবর্গ। মঙ্গলবার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে আহসানের হাবিবের মা। সংবাদ সম্মেলনের মাধ্যমে হামলাকারীদের আইনের আওতায় আনার জন্য বর্তমান সরকার এবং স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।